তুমি যাও, আমি ডাক্তার আসবো একদিন। আমরা কি প্রি অপারেটিভ প্রিপারেশনটা পড়িয়েছিলাম তোমাদেরকে? আচ্ছা, মনিটর কে বলছো? মনিটর কে? বাকি কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। মনিটর মুহিত সাকিব। শুনতে পাচ্ছ? শুনতে না পাইলে বলিও কেমন। তুমি কি সাইদা? আমার সাথে কে কথা বলছো? স্যার সাইদা। সাইদা, গুড। ঠিক আছে, কোনো প্রবলেম হলে বলিও, আমরা শুরু করি। লেটস স্টার্ট পোস্ট অপারেটিভ কেয়ার। অ্যাকচুয়ালি পোস্ট অপারেটিভ কেয়ার বলতে আমরা কি বুঝি? পোস্ট অপারেটিভ কেয়ার মানে হচ্ছে আমরা অপারেশন করলাম, অপারেশন করে অপারেশন রুম থেকে রোগীটাকে আমরা পোস্ট অপারেটিভ রুমে নিয়ে যাব। পোস্ট অপারেটিভ রুমে একটু সেটেল করে পেশেন্টটাকে ওয়ার্ডে নিয়ে আসবো। এই সময়টুকু বলছি আমরা পোস্ট অপারেটিভ কেয়ার। এখন আমাদের এইম কি পোস্ট অপারেটিভ কেয়ারের? পোস্ট অপারেটিভ কেয়ারের এইম হচ্ছে আমরা যেসব পেশেন্ট অপারেশন করব এগুলা কুইক, পেইনলেস, সেফ রিকভারি ফ্রম সার্জারি। নুরু কাকর ঢুকতে দিব না, তুমি একদম বাইরে দাঁড়িয়ে থাকো। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাহলে আমাদের রিকভারিটা হবে কুইক, পেইনলেস, এবং আমরা সেফলি তাকে সার্জারি ওয়ার্ডে নিয়ে আসবো। টোটাল কাজটা করবে পোস্ট অ্যানেস্থেটিক চেকআপ। আমরা যখন এই জিনিসটা ডিল করব, কারা ডিল করবে? পাকু টিম। পাকু দিয়ে কিন্তু দুইটা মিন করে, প্রি অ্যানেস্থেটিক চেকআপ, পোস্ট অ্যানেস্থেটিক চেকআপ। একটা গ্রুপ আছে যাদের মধ্যে থাকবে ডক্টরস, নার্স, ওয়ার্ড বয়। এরা এডুকেট পার্সোনাল হবে এবং তারা রোগী সম্পর্কে জানবে, তারা ইমার্জেন্সি ড্রাগস এন্ড ইকুইপমেন্ট সম্পর্কে তাদের ভালো আইডিয়া থাকতে হবে। সো অপারেশনের পরে রোগী ডিল করবে কিন্তু পোস্ট অপারেটিভ অ্যানেস্থেটিক একটা টিম, তাদের সাথে থাকবে কিছু ট্রেন নার্স স্টাফ, এবং যারা ইকুইপমেন্ট, যেহেতু আমাদের ওই সময় অক্সিজেনেশনের সমস্যা হতে পারে, রেসপিরেটরি সমস্যা হতে পারে, এবং রোগীকে একটা ভেন্টিলেটরে রাখা লাগতে পারে, তাদের এই সম্পর্কে অ্যাডুকেট নলেজ আছে, তাদেরকে নিয়ে একটা টিম করা হয়। এই টিম এই সময়টুকু ডিল করবে। এখন আসি আমরা ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কেয়ার কি, আমরা একটু ভাগ করে বলি। ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কেয়ার বলতে আমরা কি বুঝি? জাস্ট আফটার রিভিশন, জাস্ট আফটার উইথড্রল ফ্রম অ্যানেস্থেসিয়া। তোমরা জানো আমরা অ্যানেস্থেসিয়াতে স্পাইনাল হোক অথবা জিএ হোক একটা মাসেল রিল্যাক্সেশন দেই, এবং অ্যানেস্থেসিয়ার উইথড্র মানে এটা রিভার্স করে আবার নরমাল সিচুয়েশনে নিয়ে আসা। জিনিস চিন্তা করো, আমরা মূল কাজটা করছি স্কেলেটাল মাসল প্যারালাইসিস, তার রেসপিরেশন বন্ধ করে দিচ্ছি, তার মুভমেন্ট বন্ধ করে দিচ্ছি। তো যখন উইথড্র করলাম, আমরা কিন্তু আশা করব না যে সাথে সাথেই তার রেসপিরেশন চলে আসছে। তো তাকে আমি একটু সময় পর্যন্ত, যখন তার রেসপিরেশনের এফোর্টটা হবে, মুভমেন্ট আসবে, তো সেই সময়টুকু পর্যন্ত আমরা একটু চিন্তা করব। তখনই অ্যানেস্থেসিয়া থেকে রিকভারি করলাম, আমার রোগী কিন্তু পোস্ট অপারেটিভ কেয়ারের স্টাফদের কাছে চলে যাবে। তখন ছিল ওটির স্টাফদের তত্ত্বাবধানে, এখন চলে যাবে পোস্ট অপারেটিভ একটা গ্রুপের কাছে। ওদের কাছে পাঠানোর সময় তাদেরকে কিছু ইনফরমেশন দিব। রোগীর বয়স কত, রোগীর কি অপারেশন করছিলাম আমরা, রোগীর কোনো সার্জিক্যাল অ্যালার্জিক অথবা ড্রাগস সমস্যা আছে কিনা, রোগীকে কি অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, অলরেডি আমরা পেইন কিলার দিয়েছি কিনা, এবং রোগীর ফ্লুইড রিপ্লেসমেন্ট, ব্লাড লস, আমরা কি পরিমাণ ব্লাড লস হয়েছে, কত ব্লাড দিয়েছি, আমাদের পার অপারেটিভ ইউরিন আউটপুট কত, এবং নেক্সট টাইম পেশেন্টের যে আমরা ম্যানেজ করব, এই পেশেন্টের পেইন, ভমিটিং, এই ব্যাপারগুলো ক্ষেত্রে ডিল করব। সো আমরা আরেকটু শর্টে বলি, বুঝতেছো? তুমি কি আমাকে ফলো করতে পারছো? জি স্যার পারেন স্যার। তাহলে আমরা একটু আসি, আমরা প্র্যাকটিক্যালি, তোমরা যখন 5th ইয়ারে বা 3rd ইয়ারে ওয়ার্ডে ঢুকেছো, অপারেশন থিয়েটারে ঢুকেছো, তখনকার সিনিয়র মনে করো, রোগীটা আসলো, অপারেশন শেষ হলো, অপারেশন শেষ হওয়ার পর ওটি টেবিল থেকে আরেকটা ট্রলিতে করে পোস্ট অপারেটিভ নিয়ে যাবে। তো পোস্ট ওটিতে আমরা যে ডিলিং গুলা করছিলাম,
ধরো একটা পেশেন্ট, তার বয়সটা তো আমরা তাকে ইনফরমেশন দিব, কি সার্জারি করছিলাম, যেমন আর অ্যাবডোমিনাল সার্জারি বা হাত পায়ের সার্জারি বা চেস্টের সার্জারি, কারণ প্রত্যেকটার ইম্পর্টেন্স আছে। এই সার্জিক্যাল প্রসিডিউর গুলো আমরা তাদেরকে জানিয়ে দিব। আর অপারেশনের সময় কোনো অ্যালার্জিক সমস্যা আছে কিনা, কোনো ড্রাগ অ্যালার্জি আছে কিনা এটা জানাবো, তাকে কি ধরনের অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে এবং তাকে আমরা পেইন কিলার বা সিডেশন দিয়েছি কিনা। কারণ আমি এখানে পেইন কিলার দিয়ে দেই, পোস্ট অপারেটিভ পেইন কিলারের খুব বেশি রোল নাই। আর কি পরিমাণ ব্লাড লস হয়েছে এবং আমরা তাকে ব্লাড লসের জন্য আমরা কি করেছি, আমরা কি ইমিডিয়েট ব্লাড দিয়েছিলাম, এবং পার অপারেটিভ আমাদের টোটাল প্রসিডিউরের সময় ইউরিন আউটপুটটা কেমন চলে, ইউরিন আউটপুট দেখে কিন্তু আমরা একটা রোগীর হেমোস্ট্যাটিক ফাংশন দেখবো বা ইন্টারনাল এনভায়রনমেন্টটা দেখবো। এরপরে ওই ওয়ার্ডের যারা ডক্টর তারা বলে দিবে আমার নেক্সট প্ল্যান কি। নেক্সট প্ল্যান মানে আমি এরপর ব্যথার ওষুধ কখন পাবে, ভমিটিং এর জন্য কি ব্যবস্থা নিব, এইরকম একটা প্ল্যান দিয়ে দিবে। এবার রোগী যথারীতি পোস্ট অপারেটিভ রুমে ঢুকলো, দেখবে যে পোস্ট অপারেটিভ রুমে আমরা যে বেড গুলো রাখি, এই বেড গুলা সাধারণত সুপাইন পজিশনে রাখা হয়, রোগীর মুখটা এক পাশে করা হয়, ডান কাত করে বা বাম কাত করে। কারণ কি, কারণ হচ্ছে আমি রোগীকে ডান কাত করবো এই জন্য, রোগী যদি প্রপারলি সুপাইন থাকে, কোনো কারণে যদি ভমিটিং হয় এটা ডিগাজিটেশন হয়ে যেতে পারে, ভমিটা সরাসরি রেসপিরেটরি সিস্টেমে চলে যেতে পারে। এই জন্য আমরা একটু ডান কাত করে রাখবো যাতে ভমিটা ইজিলি এক্সপেল আউট হয়। এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। আবার অপারেশন থেকে নেওয়ার পরে দেখা যাচ্ছে রোগীর ব্লাড প্রেশার কম, তখন তাকে কিন্তু হয়তো হেডটা একটু ডাউন করে রাখতে হবে। তো আমি পোস্ট অপারেটিভ বেডে রাখার পরে পোস্ট অপারেটিভে যেসব টিম মেম্বার আছে তারা তাদের কাজ শুরু করবে। তারা রোগীর পালস দেখবে, ব্লাড প্রেশার মনিটর করবে, কনসাস লেভেল দেখবে, রোগীর হাইড্রেশন স্ট্যাটাস দেখবে, পেইন দেখবে, দেখে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিবে। এখন কি কি দেখবে, ধরো একটা রোগীর দেখা গেল যে পালস বেশি, ট্যাকিকার্ডিয়া, তাহলে আমরা একটু ধরে নিতে পারি দেয়ার মেবি হাইপোভোলেমিয়া অর ডিহাইড্রেশন অর ফ্লুইড লস। তাহলে তখন আমরা ওই জিনিসগুলো দেখবো যে ট্রেন দিয়ে কি পরিমাণ ব্লাড আসছে, আর ডিহাইড্রেশন কিরকম আছে, এই জিনিসগুলো দেখবো। ব্লাড প্রেশার কমতেও পারে বাড়তেও পারে, ব্লাড প্রেশার কমে গেলে আমরা হাইপোভোলেমিয়া চিন্তা করব। রোগীর কনসাসনেস দেখবো, রোগীর রেস্টলেস আছে কিনা, একটা পোস্ট অপারেটিভ পেইন কিছুই না, দেখা যাচ্ছে সাডেন রেস্টলেস হয়ে গেছে, তাহলে তোমরা কি চিন্তা করবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। অপারেশন শেষ করলাম, রোগী দেখা যাচ্ছে রেস্টলেস, রোগী এক জায়গায় বসছে না, ভেরি রেস্টলেস। এইসব ক্ষেত্রে আমরা দুই তিনটা জিনিস চিন্তা করতে পারবো। একটা হচ্ছে এই রেস্টলেস এর কারণ হচ্ছে রোগীকে অ্যাডিকুয়েট পেইন কিলার দেওয়া হয় নাই, তো পেশেন্ট ব্যথার কারণে রেস্টলেস হতে পারে। মোস্ট কমন কজেস, আমরা যখন অপারেশন করি, রোগী যেহেতু আমরা বললাম যে স্কেলেটাল মাসল প্যারালাইসিস করি, ইনভেরিয়েবলি রোগীর টাং ফল ব্যাক করে, টাং যদি এপিগ্লটিসের দিকে ফল ব্যাক করে রোগীর হাইপোক্সিয়া হবে। সো ইফ দেয়ার ইজ হাইপোক্সিয়া, পেশেন্ট উইল বি সিভিয়ার রেস্টলেস। কেমন, সেই ক্ষেত্রে কি করতে হয়, তুমি মুখ খুলে জিহ্বাটা টেনে বের করবে, একটা টিউব পাওয়া যায়, ওই টিউবটা দুই দাঁতের মাঝখান দিয়ে দিয়ে দিতে হবে। আবার দেখতে হবে রেস্টলেসের আরেকটা কারণ হচ্ছে ইউরিনারি রিটেনশন। যদি এরকম ইউরিনারি রিটেনশন হয়, ক্যাথেটার দেয়া না থাকে, পেশেন্ট রেস্টলেস হয়, অবশ্যই তোমাকে সাথে সাথে ক্যাথেটার করে দিতে হবে। সো এখানে আমরা পোস্ট অপারেটিভ প্রথমে যে জিনিসটা দেখবো, পালস, বিপি, ডিহাইড্রেশন, এগুলো তো আমাদের রুটিন ফলো আপ। এটা হতে পারে পেশেন্ট রেস্টলেস হতে পারে। এই রেস্টলেস হইলে আমি যেটা বললাম তোমাদের, এটা একটু মাথায় রাখতে হবে, সিভিয়ার পেইন হচ্ছে কিনা, ইউরিনারি রিটেনশন আছে কিনা, রোগীর টাং ফল ব্যাক করো কিনা, এই কয়টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। প্রোভাইড সাপোর্টিভ ট্রিটমেন্ট। এখানে সাপোর্টিভ ট্রিটমেন্ট মানে এরকম, ধরো তুমি দেখলে ডিহাইড্রেশন, তুমি ফ্লুইড বাড়িয়ে দাও, তুমি দেখলে ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ দিয়ে দাও, তুমি দেখলে অক্সিজেন স্যাচুরেশন কম, তুমি অক্সিজেন প্রোভাইড করো, তুমি দেখলে টাং ফল ব্যাক করেছে, এটা ঠিক করে দাও। দিস ইজ সাপোর্টিভ ট্রিটমেন্ট। তখন যেটা প্রয়োজন সেটা, যেহেতু তুমি পোস্ট অপারেটে যাওয়ার পর রোগী একটা মনিটর সিস্টেম থাকবে, তোমরা দেখেছো রোগীর সাথে একটা মনিটর লাগানো থাকে, ওখানে পালস, বিপি, অক্সিজেন স্যাচুরেশন সব লাগানো থাকে, এগুলো আমরা টাইম টু টাইম ফলো আপ করব। এখন পোস্ট অপারেটিভ থেকে আমি
এই ওয়ার্ডে ট্রান্সফার করতে পারবো কখন, তখন পেশেন্ট ফুললি কনসাস। তাহলে এই জিনিসগুলা আমরা ম্যানেজ করতে কি লাগবে, যেমন ধরো একটা স্পাইনাল অ্যানেসথেসিয়া দেয়া রোগী, একটা অ্যাপেন্ডিক্স রোগী, যেসব রোগীগুলো প্রসিডিউর হাফ এন আওয়ার টু 1 আওয়ার, এই রোগীগুলো দেখা যাচ্ছে আমি যদি 30 থেকে 35 মিনিট ম্যানেজ করি, পোস্ট অপারেটিভ পেশেন্ট কোয়াইট ফিট ফর ট্রান্সফার টু সার্জারি ওয়ার্ড। কিন্তু যেসব রোগী 3 ঘন্টা 4 ঘন্টা একটা সিএস স্টোমাক করলাম, একটা কার্সিনোমা লাং করলাম, হেমিকোলেক্টমি করলাম, দেখা যাচ্ছে এই রোগীগুলা তোমার শিফট হইতে অনেকক্ষণ সময় লাগবে, হয়তো 6 থেকে 8 ঘন্টাও লাগতে পারে। এমনকি স্যাটিসফ্যাক্টরি না হলে রোগীকে আইসিইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে শিফট করা লাগতে পারে। সো আমরা যেসব ক্ষেত্রে স্টেবল পেশেন্ট যখনই স্টেবল হয়, এখন এই স্টেবল টাইমটা হইতে পারে 30 মিনিট, হইতে পারে 2 ঘন্টা, হইতে পারে 10 ঘন্টা। এরপর রোগীটাকে ওয়ার্ডে পাঠিয়ে দিই। ওয়ার্ডে পাঠানোর জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া লাগে। নাম্বার হচ্ছে পেশেন্টটা ফুললি কনসাস, দ্যাট ইজ জিসিএস 15 হইতে হবে। পেশেন্ট নিজের থেকে রেসপিরেশন নিতে পারবে, সে রেসপিরেশন ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি, তার টেকিপনিয়া থাকবে না, তার স্যাচুরেশন ভালো থাকবে, অক্সিজেন সাপোর্ট লাগবে না। এই ধরনের একটা সিচুয়েশন আমরা কাজ করব। পেশেন্টের টেম্পারেচার যদি থাকে এটা নরমোথার্মিক, এবং পেশেন্টের ভমিটিং টেন্ডেন্সি থাকবে না। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিবিএস কার্ডিওভাস্কুলার সিস্টেমের যত প্যারামিটার, পালস, বিপি এগুলো নরমাল থাকতে হবে। এবং যাওয়ার সময় আমি একটা প্রেসক্রাইব করে দিব কতটুকু অক্সিজেন পাবে, কি পরিমাণ ফ্লুইড পাবে, কি অ্যানালজেসিয়া পাবে, সেটা আমি প্রেসক্রাইব করে দিব। তাহলে আমরা একটা হিসাব করি, প্রথমে রোগীটাকে যখন ওটি টেবিল থেকে পোস্ট অপারেটিভ রিভিউ রুমে নিয়ে আসছিলাম, আমাদের কাজ ছিল পেশেন্টটাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে স্টেবল করা। যখন এই রোগী স্টেবল হবে, তখন আমরা রোগীটাকে ওয়ার্ডে শিফট করব। এবং ওয়ার্ডে শিফট করার ক্রাইটেরিয়া হচ্ছে রোগীটার কনসাস লেভেলটা নরমাল থাকতে হবে, রেসপিরেশন নরমাল থাকতে হবে, এবং পেশেন্ট টেম্পারেচার নরমাল। পেশেন্টটাকে আমি ট্রান্সফার করার সময় আমি অ্যাডভাইস দিয়ে দিব যে এই রোগীটাকে অক্সিজেন কতক্ষণ দিতে হবে, কি পরিমাণ ফ্লুইড দিতে হবে, এবং অ্যানালজেসিয়া ব্যথার ওষুধ কি পরিমাণ দিতে হবে, সেটা আমি একটু ওদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। এখন কি আমাকে ফলো করতে পারছো? জি স্যার। কয়জন আছো এখন? স্যার 181। আচ্ছা, একটু একটু বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আমরা অপারেশন থিয়েটার থেকে পোস্ট অপারেটিভ রুম পর্যন্ত নিয়ে গেলাম। পোস্ট অপারেটিভ রুমে নেওয়ার পরে এখন তো আমরা জাস্ট ফর্মালিটিস গুলা বললাম, নিয়ে একজন ডিউটি ডক্টর কি কি দেখবে এটা বললাম। এখন আমাদের একটু জানতে হবে এই যে পোস্ট অপারেটিভ রুমে নেওয়ার পরে বা ওয়ার্ড থেকে আসার পরে একটা রোগীর অপারেশনের পরে কি কি সমস্যা হতে পারে, এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। জানার জন্য আমাকে কয়েকটা স্লটে ভাগ করব। আমরা এই পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন গুলোকে আমরা টাইম অনুযায়ী 3 ভাগে ভাগ করতে পারি। অপারেশনের 6 ঘন্টার মধ্যে যদি সমস্যা হয়, অপারেশনের 6 থেকে 12 ঘন্টার মধ্যে যদি সমস্যা হয়, আবার অপারেশনের 72 আওয়ার্স পরে যদি সমস্যা হয়। সো যদি 6 আওয়ার্স এর মধ্যে কোনো সমস্যা হয়, ইট ইজ ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। যদি 6 থেকে 12 ঘন্টার মধ্যে হয়, এটাকে বলবো আমরা আর্লি, আর আফটার 72 আওয়ার্স হলে এটাকে আমরা লেট বলবো। এখন আসি, কিছু সমস্যা থাকে সার্জারি রিলেটেড স্পেসিফিক, যেমন আমি একটা লাং ক্যান্সার অপারেশন করলাম, তাহলে তার রেসপিরেটরি প্রবলেম হবে। স্টমাক অপারেশন করলাম, তার ভমিটিং হবে, খাওয়া দাওয়ার সমস্যা হবে। ইউরিনারি ব্লাডার অপারেশন করলাম, হেমাচুরিয়া হবে। তো দিস আর সার্জারি স্পেসিফিক। আরেকটা হচ্ছে লাস্টলি, এটা ক্লেভিয়ান ডিন্ডু যেটা বলছি, কিছু কমপ্লিকেশন থাকে এটা আউটকাম অফ সার্জারি। যেমন একটা রোগীর আমি ইন্টেস্টাইন ফেলে দিলাম, ইন্টেস্টাইন ফেলে দিলে স্বাভাবিকভাবে তার অ্যাবজর্পশন কম হবে, একটু ফিকেল ম্যাটারের পরিমাণ বেশি হবে, বাউল মুভমেন্ট বেশি হবে। দিস ইজ একটা রোগীর টোটাল গ্যাস্ট্রেক্টমি করে ফেললাম। টোটাল গ্যাস্ট্রেক্টমি করার পর তাকে আমি খাবার দিতে পারবো হয়তো একবারে 20-25 ml করে। এবং তোমরা জানো স্টোমাক অপারেশন করলে স্টোমাকে দুইটি ইম্পর্টেন্ট রোল থাকে,
এটা প্যারাস ফর্ম, আমরা যে পেরিকটা খাই আয়রন, এটা প্যারাস করে স্টোমাক। সো আমাদেরকে আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে। ভিটামিন B12 ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টল দ্বারা জব হয়। সো এটা স্টোমাক ফেলে দিব, আমাকে আর্টিফিশিয়ালি ভিটামিন B12 দিতে হবে। সো এটা হচ্ছে আউটকাম অফ প্রসিডিউর। আমরা তাহলে টাইম অনুযায়ী ভাগ করলাম, আর ইমিডিয়েট আর্লি লেই। আর একটা হচ্ছে কিছু সার্জারি রিলেটেড, আমি যে অর্গান ফেলবো, একটা রোগীর হাত কেটে ফেললাম, সে তো হাতে কাজ করতে পারবে না। আবার একটা রোগীর অপারেশনের পর আউটকাম কি হবে, এই যে বললাম আমি একটা স্টোমাক ফেলে দিলাম, কাজে স্টোমাকের যে নরমাল ফাংশন ছিল এগুলো হ্যাম্পার হবে। সো রোগীর কিছু কমপ্লিকেশন হবে। এটা হচ্ছে অপারেশনের আউটকাম। এখন আসি ইমিডিয়েট কি কি সমস্যা হতে পারে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ইমিডিয়েট সবচেয়ে বেশি যেটা সমস্যা হয়, আমাদের একটা রোগী অপারেশনে আমরা বেসিক্যালি কি করি, আমাদের পক্ষে সম্ভব না কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিছু করা। আমরা মূলত করি মাসেল, স্কেলেটাল মাসেল প্যারালাইসিস, দ্যাট ইজ রেসপিরেটরি মাসেল গুলোকে প্যারালাইসিস করি, স্কেলেটাল মাসেল গুলোকে প্যারালাইসিস করি। এতে করে কিন্তু স্মুথ মাসেল বা কার্ডিয়াক মাসেল অ্যানেস্থেটিক ড্রাগের কোনো হ্যাম্পার হয় না। সো আমি যখন প্যারালাইসিস করলাম এবং প্যারালাইসিস থেকে রিভার্সাল করলাম, তখন আমার ইমিডিয়েট সমস্যা হবে আমার রেসপিরেটরি প্রবলেম। রেসপিরেটরি প্রবলেমটা কেন হবে? একটা হচ্ছে রিল্যাক্সেশন অফ এয়ারওয়ে মাসল হইতে দেরি হবে, এটা তোমরা বুঝতেছ আমার মনে হয়। 2 নাম্বার হচ্ছে লেরিঙ্গোস্পাজম, কারণ তোমরা জানো যখন অ্যানেস্থেসিয়া দেয়া হয় এন্ডোট্রাকিয়াল টিউব ইনটিউবেট করা হয়, তাই না? এই এন্ডোট্রাকিয়াল টিউবটা ইনটিউবেট করা হয়। তোমরা জানো যে ট্রাকিয়াটা যে জায়গায় দুই ভাগে ভাগ হয়, কেরিনা, that is the principal right and left principal bronchus at the level of the fourth thoracic vertebra, sternal angle এর পিছনে পর্যন্ত যায়, এবং ওই জায়গায় এন্ডোট্রাকিয়াল টিউবটাকে ইনটিউব করা হয়, বেলুনিং করা হয়, যাতে এটা আবার ব্যাক না করে। আমরা যে এন্ডোট্রাকিয়াল টিউবটা দেই সেটা হচ্ছে ট্রাকিয়া to the bifurcation of the trachea পর্যন্ত এন্ডোট্রাকিয়াল টিউবটা ইনফ্লেট দেয়া হয়, এবং দেওয়ার পরে ওখানে ইনফ্লেট করা হয় যাতে এটা পিছনে ফিরে না আসে। এবং যখনই ইনফ্লেট করলাম আমার দুইটা সুবিধা হলো। ইনফ্লেট করলে কি হবে, আমি যখন ট্রাকিয়ার ওখানে এন্ডোট্রাকিয়াল টিউবটা ইনফ্লেট করব বেলুন দিয়ে, আমার কোনো সিক্রেশন লাংসের ভিতর ঢুকতে পারবে না। অপারেশনের সময় যদি রোগীর ভমিটিং হয় তাহলে রিগার্জিটেশন হইতে পারবে না। এটার অসুবিধা কি, একটা টিউব দিয়ে যখন ইনফ্লেশন করব ওখানে মিউকোজাল ইডিমা হবে পরবর্তীতে। সো ইটস নোন অ্যাজ সফট টিস্যু ইডিমা। এই ইডিমার কারণে তোমার রেসপিরেটরি প্রবলেম হবে, ইডিমার কারণে খুব ফ্রিলি রেসপিরেশন নিতে পারবে না। 2 নাম্বার হচ্ছে লেরিংসকে যেহেতু আমরা হ্যান্ডেলিং করব অপারেশনের পরে লেরিঙ্গোস্পাজম। সো এই যে লেরিঙ্গোস্পাজম, রিল্যাক্সেশন, এয়ারওয়ে মাসল, সফট টিস্যু ইডিমা, এই তিনটা ফ্যাক্টর মিলে রোগীর রেসপিরেটরি ডিফিকাল্টিস হয় এবং রোগীর হাইপোক্সেমিয়া হয়। এই জন্য আমরা ইমিডিয়েটলি রোগীকে, যেহেতু ইডিমা আছে, যেহেতু রিল্যাক্সেশন ভালো হচ্ছে না, লেরিঙ্গোস্পাজম হচ্ছে, এই জন্য রোগীদেরকে আমরা সাধারণত তোমার অক্সিজেন সাপ্লিমেন্ট দেই। 2 নাম্বার, এন্ডোট্রাকিয়াল টিউব ইনটিউবেশনের সময় আমরা কিন্তু ইনজুরি করে হেমাটোমা করতে পারি। ভিতরের লুমেনটা হচ্ছে তো 12-14 ml, কিন্তু যখনই একটা হেমাটোমা হবে, যখনই একটা এডিমা হবে, definitely it will block the passage, it will block the way of air passage. যখনই ব্লক হবে তখন অক্সিজেন কম ঢুকবে এবং রোগীর একটা পসিবিলিটি হবে হাইপোক্সেমিয়া। আরেকটা কারণ হতে পারে ভোকাল কর্ড ডিসফাংশন আর ফরেন টু বডি। ওখানে আমরা একটা কিছু কাপড় চোপড় রেখে আসতে পারি, যে কি বলে রোল ব্যান্ডেজ অনেক সময় দেয়া হয়। তো এটার কারণে ভোকাল কর্ডটা ডিসফাংশন হতে পারে, যেহেতু আমরা ইন্টারভেনশন করি অথবা আমরা যে নাইকে সার্জারি করি, অনেক সময় রিকান লেরিঞ্জিয়াল নার্ভ ইনজুরি করে ভোকাল কর্ড ডিসফাংশন করতে পারি। সো আমরা ইমিডিয়েট রেসপিরেটরি সমস্যার মধ্যে পেলাম। আলটিমেটলি আমরা যদি জিস্ট করি আমরা লেরিঙ্গোস্পাজম পাবো,
মাসেল প্যারালাইসিস পাবো, ইনফ্লেশন অফ দ্য এন্ডোট্রাকিয়াল টিউবের কারণে সফট টিস্যু এডিমা পাবো, রোগীর হেমাটোমা পাইতে পারি। এবং এই জন্য আমরা কি করব এইসব ক্ষেত্রে, আমরা রোগীর একটা ম্যানুয়াল সাপোর্ট দিয়ে প্রথমে দেখো তোমরা এগুলোতে আমরা কি করি, রোগীর দাঁতটা দুই ভাগ করে ওখানে একটা ওরাল অর নেজাল ইয়ারওয়ে, একটা চিকনা টিউব যেটার লেন্থ একটু কাট করা থাকে 3-4 ইঞ্চি, তার দুই দাঁতের মাঝখান দিয়ে দিয়ে দেওয়া হয়। দিয়ে দিলে এই যে 3 ইঞ্চি এই টিউবটা তোমার জিহ্বাকে চাপাই রাখবে এবং দাঁতে কামড় দিয়ে দিলে এটা দিয়ে ইজিলি বাতাস ঢুকবে। এটাকে বলা হয় টু প্রিভেন্ট দিস the রিঙ্গোস্পাজম, সফট টিস্যু এডিমা, আমরা সাধারণত in between tube একটা nasal airway দিয়ে দিই। So via this nasal airway patient can take adequate oxygen. এখন আসো আপার রেসপিরেটরিতে এই জাতীয় প্রবলেম গুলো থাকে। এরপরও অপারেশন করে সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা ডিল করি সেটা হচ্ছে হাইপোক্সেমিয়া। আমি তোমাদেরকে আগে যেটা বললাম সেটা হচ্ছে কেন রোগী রেসপিরেশন প্রপারলি নিতে পারে না। এখন আরেকটা প্রশ্ন তোমাদের কাছে আসছে যে হাইপোক্সেমিয়া, আমরা ভাইভাতে জিজ্ঞেস করি একটা রোগী অপারেশন হলো হাইপোক্সেমিয়া হয় কেন আর অক্সিজেন এত কম কেন? আমরা অক্সিজেন কমের আগে 3-4টা কারণ বলছি, এর বাইরেও আরো কিছু কারণ হয়। এটা হচ্ছে পালমোনারি এডিমা। এই পালমোনারি এডিমাটা কেন হয়? লাংসের মধ্যে পানি জমে যায়, কারণ একটা অপারেশন রোগী কনসাস থাকে না, আমরা হয়তো ফ্লুইড বেশি দিয়ে দিতে পারি, রোগীর হার্ট ফেলিয়ার হতে পারে, আবার রোগীর নিউমোথোরাক্স হতে পারে, ব্রঙ্কোস্পাজম হতে পারে, এসপিরেশন হতে পারে, অথবা মিউকাস ডিসচার্জ বেশি হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে। এই সব কারণে একটা রোগী হাইপোক্সেমিয়া হয়। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। তাহলে কি কি মাথায় রাখবো? নাম্বার 1 পালমোনারি এডিমা, নাম্বার 2 ব্রঙ্কোস্পাজম, নাম্বার 3 নিউমোথোরাক্স, দেন অ্যাসপিরেশন, পালমোনারি এম্বোলিজম। এই কয়টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তো these are the things you can find out when a patient present persistent hypoxemia. এই রকম যদি হাইপোক্সেমিয়া হয় আমরা কি করব? ইমিডিয়েট রোগীকে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করব 15 লিটার পার মিনিট পর্যন্ত। আমরা এখন কোভিড সিচুয়েশনে যে হাইপো অক্সিজেন শুনতেছো 70 লিটার 80 লিটার, অ্যাকচুয়ালি এটা মেডিকেল অন্য কোনো ডিজিজের জন্য এটা ইন্ডিকেশন নাই। ইউজুয়ালি আমরা পোস্ট অপারেটিভ রোগীকে 3 to 4 লিটার পার মিনিট করে অক্সিজেন দেই। তো এই ধরনের পারসিস্টেন্ট যদি হয় 15 লিটার পর্যন্ত দিতে পারি। এবং আমরা রোগীকে একটু হেড টিল্ট করে রাখবো, তারপর হেড টিল্ট করে রাখবো যাতে করে আমার থোরাসিক ক্যাভিটির স্পেসটা বাড়ে, এবং মুখের মধ্যে কোনো সিক্রেশন যদি থাকে আমরা এটা সাকশন দিয়ে দিব, এবং মুখের মধ্যে ওই যে আগের বারের মতো একটা এয়ারওয়ে ইনসেকশন দিয়ে দিব। তহিদা বুঝতেছো একটু? তহিদা তোমাকে বুঝতেছো এখন? জি স্যার, আমরা বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা ইমিডিয়েট প্রথমে গুরুত্ব বেশি দিচ্ছি রেসপিরেটরি কমপ্লিকেশনকে। এই আর্লি এবং লেট কমপ্লিকেশন রেসপিরেটরি যেগুলো আমরা ইমিডিয়েটলি ম্যানেজ করলাম, এগুলো হয়তো আমরা ম্যানেজ করলাম, কিন্তু এগুলো তো কিছু কনসিকুয়েন্স আছে, তাই না? লাংসে ফ্লুইড ঢুকে গেল, তারপর লাংসে নিউমোথোরাক্স হলো, এগুলো তো পরবর্তীতে ডিজিজ তৈরি করবে। তাহলে এই সব মিলে লাংসে তখন ব্রঙ্কোস্পাজম হলো, ইডিমা হলো, তারপর হচ্ছে ইনজুরি হলো, অ্যাসপিরেশন হলো, সব মিলে পরবর্তীতে রোগীর কিন্তু একটা সিরিয়াস মর্টালিটি এবং মরবিডিটি হয় অপারেশন রোগীর। এবং এই মর্টালিটি ভেরি ফ্রম 5 to 70%, মানে 100টা রোগীর মধ্যে হয়তো দেখা যায় যে 2-3টা রোগীরও হইতে পারে, আর ক্ষেত্র বিশেষে অনেকগুলো রোগীরও হতে পারে। আমরা কি কি হবে, এই যে এত কনসিকুয়েন্স হলো, রোগীর কি কি সিম্পটম হবে, কমপ্লিকেশন হবে? মাইক্রোএটেলেকটেসিস কাপ। মাইক্রোএটেলেকটেসিস মানে কি?
ছোট ছোট অ্যালভিওলাই গুলো আছে তোমরা জানো লাংসে, তখনই এই ফ্লুইড গুলা থাকবে, তখন এই অ্যালভিওলাই গুলো ব্লক হবে, ব্লক হয়ে স্ট্যাসিস হবে, কাপ হবে, পেশেন্টের ডিসনিয়া হবে, ব্রঙ্কোস্পাজম হবে, আলটিমেটলি ওখানে রেসপিরেটরি অর্গানিজম ঢুকবে, অর্গানিজম ঢুকে নিউমোনিয়া, প্রোলিফেশন হবে, অ্যাটালেক্টেসিস হবে, প্রোলিফেশন হয়ে একটা ফাইব্রোসিস হয়ে যাবে এবং দিস ইজ নন এজ অ্যাটালেক্টেসিস। আলটিমেটলি পেশেন্টের নিউমোথোরাক্স হবে এবং which causes respiratory failure। আমরা যে শুধু হার্ট ফেলিউর বলি তা না, একটা কমন কজ অফ, সেকেন্ড কমন কজ অফ দ্যাট ইজ রেসপিরেটরি ফেলিউর। কাদের এই ধরনের কমপ্লিকেশন বেশি হবে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। অপারেশনের আগে যারা অনেক বেশি অবেস হবে, যারা স্মোকার হবে, যারা সিওপিডি থাকবে, যাদের স্লিপ অ্যাপনিয়া হবে বা ম্যালনিউট্রিশন হবে, এই সব ধরনের রোগীগুলা এই রেসপিরেটরি কমপ্লিকেশন গুলোর জন্য মোর সাসেপ্টেবল। তো আমরা, তোমরা মনে রাখবে, যখন একটা রুটিন কেস অপারেশন করি, যদি ক্যান্সার রোগী না হয়, তখন কিন্তু আমরা রোগীদের 6 মাস আগে বলে দিই তোমার অপারেশন এখন বন্ধ, তুমি সিগারেট বন্ধ করে আসো। একটা মোটা রোগীকে বলে দিই তোমার অপারেশন 3 মাস পরে করবো, তুমি ওয়েট রিডাকশন করে আসো। একটা সিওপিডি কে পেশেন্টকে তাকে রেসপিরেটরি এক্সারসাইজ দিয়ে দেয়া হয়, এক্সারসাইজ দিয়ে দেয়া হয় যাতে করে সে অপারেশনটা লোডটা নিতে পারে। স্লিপ অ্যাপনিয়া মানে বুঝো, স্লিপ অ্যাপনিয়া মানে ঘুমের মধ্যে হঠাৎ করে টাং ফল ব্যাক করা, খুব খারাপ, এটা অনেক মানুষের আছে। এটা এখন একটা মেশিন বের হয়েছে, যাদের স্লিপ অ্যাপনিয়া হয় ওদেরকে ওই মেশিনটা ইউজ করা যায়। এটা যে পোস্ট অপারেটিভ রোগী হয় তা না, অনেক মানুষ আছে নরমাল মানুষের স্লিপ অ্যাপনিয়া হয়। তো আমরা ওবেস পেশেন্ট, স্মোকার পেশেন্ট, সিওপিডি পেশেন্ট, এই রোগীগুলোকে আমরা করব, টার্গেট করব। এদের রেসপিরেটরি কমপ্লিকেশন বেশি হতে পারে, এদেরকে আমরা আগে থেকেই ম্যানেজ করব এবং ম্যানেজ করার পরও আমাদের টার্গেট থাকবে পোস্ট অপারেটিভে ওদেরকে আমরা স্পেশাল ব্যাপারগুলো দিব। স্পেশাল ব্যাপার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা রেসপিরেটরি এয়ারওয়ে আর অক্সিজেনেশন। আরেকটা ব্যাপার হচ্ছে তাদের সিক্রেশন অনেক বেশি থাকে, তো মাঝে মধ্যেই তুমি একটা সাকাত দিয়ে সাকশন করে নিতে হবে, মাউথ ক্যাভিটি যত সিক্রেশন আছে এগুলো সাক আউট করে নিতে হবে। রেসপিরেটরি কমপ্লিকেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আছে কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন আছে রেসপিরেটরি কমপ্লিকেশন নিয়ে? না স্যার। কোয়েশ্চেন নাই, মানে সব বুঝে গেছো নাকি? এবার আসো নেক্সট টার্গেট হচ্ছে একটা অপারেশন রোগীর আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি কি কমপ্লিকেশন হয়। কার্ডিওভাস্কুলার সিস্টেম নেক্সট টু রেসপিরেটরি সিস্টেম, এখানে তোমরা জানো সবচেয়ে বেশি হইতে পারে হাইপোটেনশন। হাইপোটেনশনটা কেন হবে? নাম্বার হচ্ছে আমরা একটা রোগীর অপারেশন করছি, রোগীর অপারেশন করলে ডেফিনেটলি ডিউরিং অপারেশন কিছু পরিমাণ ব্লাড লস হয়। 2 নাম্বার হচ্ছে রোগীটাকে যখন আমরা ল্যাপারোটমি করলাম আর ভিসেরা গুলা বাতাসের সাথে এক্সপোজার হয়, বেশ কিছু ফ্লুইড ইভাপোরেশনে লস হয়। এই ফ্লুইডটুকু যদি আমরা রিপ্লেস না করি রোগীর হাইপোভলিমিয়া হবে। আর কি হইতে পারে? এই হাইপোভলিমিয়া হয়ে হাইপোটেনশন হইতে পারে, বা রোগীর ডিউরিং অপারেশন রোগীর এমআই মাইকার্ডিয়াল ইনফেকশন হইতে পারে, ব্লিডিং হইতে পারে, পালমোনারি এম্বোলিজম হইতে পারে, সব কারণে হাইপোটেনশন হয়। একটা ইম্পর্টেন্ট কজ অফ হাইপোটেনশন ইজ স্পাইনাল অর এপিডুরাল অ্যানেস্থেসিয়া। এটা প্রত্যেকটা স্টুডেন্ট জানবে, এটা একেবারে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়। স্পাইনাল এন্ড এপিডুরাল অ্যানেস্থেসিয়া যখন আমরা দেই লোয়ার অ্যাবডোমেন থেকে লোয়ার লিম্ব সার্জারির জন্য, আমরা স্পাইনাল অর এপিডুরাল অ্যানেস্থেসিয়া। স্পাইনাল অর এপিডুরাল অ্যানেস্থেসিয়া কি করে? সিম্প্যাথেটিক ইনহিবিট করে। সিম্প্যাথেটিক সো দ্যার ইজ এ প্রফিউজ ভ্যাসোডাইলেশন, যেই শরীরের থেকে ব্লাড গুলা পেরিফেরাল ভেনাস পুলিং হয়, শরীরের ব্লাড গুলা লোয়ার লিম্ব বা পেরিফেরালি পুলিং হয়। পেরিফেরালি পুলিং হওয়ার কারণে রোগীর হাইপোটেনশন। এই জন্য যেসব রোগীকে আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিব, আমরা দেখবে এইসব রোগীগুলোকে আগে প্রিলোড দিয়ে দেওয়া হয়। 1 লিটার ফ্লুইড অপারেশনের আগে
দিয়ে দেওয়া হয় যাতে করে তার হাইপোটেনশন না হয়, এবং অপারেশনের পরও তাকে এডিশনাল 3-4টা ফ্লুইড দিয়ে দিতে হয়, সো দ্যাট পেরিফেরাল ভেনাস পুলিং হয়ে যে ফ্লুইড গুলা পেরিফেরালি সিকুয়েস্ট্রেট হওয়ার কথা, এগুলো আমি বাইরে থেকে নরমাল স্যালাইন দিয়ে এটা নিউট্রালাইজ করতে পারি। সো হাইপোভলিউমিক কজ হচ্ছে আমাদের হাইপারটেনশনের কাজ, যদি আমাদের দিকে আমরা একটু মাথায় রাখবো। ব্লাড লস একটা কারণ, ইভেপোরেশন একটা কারণ, তারপর হচ্ছে সিস্টেমিক ডিজিজ কিছু হাইপোভলিউমিয়া করে, যেমন নিউমোথরাক্স, পালমোনারি এম্বোলিজম। আবার রোগীর যদি রুটিনলি আমরা এপিডুরাল বা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিই, তাদের ক্ষেত্রে হাইপোভলিউমিয়া হতে পারে। এবং হাইপোভলিউমিয়া হচ্ছে, এটা আমরা কয়েক ভাগে দেখতে পারবো। এক নাম্বার হচ্ছে তার পালস, ব্লাড প্রেসার দেখতে পারবো। আরেকটা হচ্ছে ইউরিন আউটপুট দেখতে। কোন রোগীর প্রত্যেক 1 ঘন্টায় যদি 0.5 ml পার কেজি পার আওয়ার ইউরিন আউটপুট না হয়, তাহলে ধরে নিতে হবে যে এই রোগীর যে কোনো মুহূর্তে অ্যাকিউট কিডনি ইনফেকশন হয়ে যেতে পারে, এবং এটা রোগীর জন্য রিস্কি। তো যখনই এরকম ইউরিন আউটপুট কম হবে, আমি ফ্লুইড ভলিউম বাড়িয়ে দিব, ফ্লুইডটাকে রানিং দিব। অনেক সময় আমরা বলি ফ্লুইড চ্যালেঞ্জ। ফ্লুইড চ্যালেঞ্জ কি? এখন হাইপোটেনশন হাইপোভলিউমের কারণে হচ্ছে, মাইকার্ডিয়াল ইনফেকশনের কারণে হতে পারে, অন্য কারণেও হতে পারে। আমি ধরে নেই দিস হাইপোটেনশন ইজ ডিউ টু হাই ব্লাড লস, তখন আমি তাকে 500 ml ফ্লুইড খুব র্যাপিডলি 20 থেকে 25 মিনিটের মধ্যে দিয়ে দিই, এবং দেওয়ার পর এই 500 ml হবে আইসোটোনিক ফ্লুইড। আমি পালস দেখবো, ব্লাড প্রেসার দেখবো। যদি প্লাস ব্লাড প্রেসার স্টেবল বা ইমপ্রুভ হয়, তাহলে আমরা ধরে নিব এটা হাইপোটেনশনের কারণে হচ্ছে। হাইপোটেনশনের কারণে আমরা ফ্লুইড দেওয়ার সময় আমরা অবশ্যই ইউরিন আউটপুট মনিটর করব। আমাদের ইউরিন আউটপুট পেতে হবে মিনিমাম 0.5 ml পার কেজি পার আওয়ার, আদারওয়াইজ রোগীর অ্যাকুট কিডনি শাটডাউন হয়ে যেতে পারে। নেক্সট আসি, আরেকটা কি হইতে পারে, হাইপারটেনশন হইতে পারে। হাইপারটেনশন কিন্তু একটা কারণ হচ্ছে রোগীর আগে থেকে হাইপারটেনশন আছে, ড্রাগস গুলা খাই নাই, অথবা রোগীর পেইন আছে, রোগীর অ্যাংজাইটি আছে, রোগীর সেন্ট্রাল কজ যে হঠাৎ করে তার ব্রেইনে হিমোরেজ হলো, স্ট্রোক হলো, এসব কারণে হাইপারটেনশন। এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা যে কোনো রোগীকে নাথিং বাই মাউথ রাখি অপারেশনের আগে 6 ঘন্টা পর্যন্ত। বাট এক্সেপশন ইজ, যেসব রোগী অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ পাচ্ছে, তাদেরকে আমরা এই ড্রাগস বন্ধ করতে পারবো না। একটা রোগী আমি আজকে 10টায় অপারেশন করব, সে যদি রুটিনলি অ্যান্টি হাইপারটেনসিভ সকাল 8টা বা 9টায় খায়, আমার কাজ হবে অপারেশনের আগে এক চুমুক পানি দিয়ে তাকে অ্যান্টি হাইপারটেনসিভটা দেওয়া। আদারওয়াইজ পেশেন্ট, আমরা যখন রোগীকে ব্যথা দিব, তখন অপারেশনে যাব, অ্যাংজাইটি হবে, তখন হাইপারটেনশন আরো বেড়ে যাবে। সো এক্সিস্টিং হাইপারটেনশন যেসব রোগীগুলোকে আছে, তাদেরকে আমরা মেডিকেশন, আমরা খাওয়া দাওয়া বন্ধ করি, অ্যান্টি হাইপারটেনসিভ কোন ড্রাগ বন্ধ করা যাবে না। এক চুমুক পানি দিয়ে অন্তত ওষুধটা খেয়ে নিতে হবে। এরপরে কার্ডিয়াক প্রবলেম, এরিথমিয়া বা স্ট্রোক হতে পারে, এটা একটু ক্লিয়ার। এখানে আমরা রেসপিরেটরি সিস্টেম বললাম, আমরা তোমার বললাম, কার্ডিওভাস্কুলার সিস্টেম বললাম। এরপর ইম্পর্টেন্ট সিস্টেম হচ্ছে রেনাল এন্ড ইউরিনারি সিস্টেম। রেনাল এন্ড ইউরিনারি সিস্টেম ইম্পর্টেন্ট এই কারণে, তোমরা আমাদের 30 থেকে 50 বছরের অসংখ্য রোগী প্রত্যেক 2 দিন পর পর ডায়ালাইসিস করতে হয়, এবং এই ডায়ালাইসিসের সবচেয়ে একটা বড় কারণ হচ্ছে কিডনি ইনজুরি। কিছুই না, একটা রোগীর ডায়রিয়া হলো, ভমিটিং হলো, ডিহাইড্রেশন হলো, সে 12 ঘন্টা 48 ঘন্টার মধ্যে এটা কারেক্ট করা হলো, পানি খাইলো না, সাথে সাথে তার সিস্টেম ক্রিয়েটিন বাড়ালো, এবং 72 ঘন্টার মধ্যে সে চিকিৎসা না করে দেয়ার ইজ কিডনি ফেলিয়ার। সো আমাদের যেহেতু অপারেশন রোগী, আমাদের আমরা চেক করেই যাই তার ক্রিয়েটিনিন লেভেল কত, কিডনি ফাংশন কত। বাট যখনই কিডনি ইনসাল্টিং হবে, বিশেষ করে হাইপোভলিউমের কারণে, তখন সাথে সাথে আমরা তাকে ফ্লুইড রিপ্লেসমেন্ট করব। এট দ্য সেম টাইম আমাদেরকে বিবেচনায় আনতে হবে কিছু ড্রাগস আছে যেগুলা কিডনির ক্ষতি করে, নেফ্রোটক্সিক ড্রাগ,
যেমন জেন্টামাইসিন, অ্যানেসাইড, ডাইউরেটিক্স। তারপর আমরা অপারেশনের সময় ডাকবা, যে কোনো সময় অপারেশন করলে আমরা মাসেল কাট করি, মাসেল কাট করলে মাসেল থেকে মাইগ্লোবিন রিলিজ হয়। দিস মাইগ্লোবিন passes to the renal tubule এবং these are the macromolecule. This causes distal tubular accumulation and distal tubular necrosis এবং ultimately patient মারা যেতে পারে। এই জন্য আমরা এরকম সম্ভাবনা থাকে তাদের ব্লাড প্রেশারটা আমরা স্টেবল রাখবো, তাদেরকে আমরা মাঝে ডাইরেটিক দিব যাতে করে মাইগ্লোবিন যেটা জমা হলে এগুলো ওয়াশ আউট হয়ে যায়। সো কিডনির মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকিউট কিডনি ইনফেকশন। অ্যাকিউট কিডনি ইনফেকশনের সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মাইগ্লোবিনুরিয়া। মাইগ্লোবিন আমরা যখন অপারেশন করি মাসল ব্যাকগ্রাউন্ড হয়, মাইগ্লোবিন গুলো ব্লাডের মাধ্যমে কিডনিতে চলে যায় এবং কিডনিতে গিয়ে এফারেন্ট টিউবুল হয়ে ডিস্টাল টিউবুলেতে জমা হয়। এটা ডিস্টাল টিউবুলে জমা হয়ে টিউবুলে নেক্রোসিস করে। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা কজ হচ্ছে ইউরিনের সমস্যা, সবকিছু ভালো আছে কিন্তু আমরা ক্যাথেটার দিলাম, ক্যাথেটার একটা ব্লক, অথবা আমরা অপারেশন করার সময় ইউরেটার ইনজুরি করে ফেলে আসলাম, এগুলোও করতে পারি। এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরো কার্সিনোমা সিকাম, কার্সিনোমা রেকটাম, এইসব অপারেশন করার সময় এগুলোর সাথে রাইট ইউরেটার অথবা লেফট ইউরেটার রেসপিরেটরি গাইডের সাথে লাগানো থাকে। এই জন্য ওই পাশের ইউরেটার ইনজুরি হতে পারে। টু প্রিভেন্ট দিস ইনজুরি, এখন অপারেশনের আগে আমরা কি করি, সিস্টোস্কোপি দিয়ে একটা স্ট্যান্ড ঢুকিয়ে দিই ওই ইউরেটারে, যাতে করে আমরা ভুল করে ইউরেটারটা কেটে না ফেলি। সো আরেকটা প্রবলেম আমরা এখন বললাম, এটি যে কোনো কারণে হোক ইউরিনারি রিটেনশন। এখন ইউরিনারি রিটেনশনের কি কি কারণ হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমরা অ্যানেস্থেসিয়া দিয়েছি, পেশেন্টের অনেক ব্যথা কিন্তু মাসল তো প্যারালাইসিস, পেশেন্টের এফোর্ট নাই, সে পেশাব করবে ওই ধরনের সেন্সেশন এখনো আসে নাই, তো দেয়ার উইল বি ইউরিনারি রিটেনশন। অথবা ক্যাথেটার দেয়া হলো, ক্যাথেটার ব্লক, দেয়ার মে বি ইউরিনারি রিটেনশন। আর এরকম রিটেনশন যদি হয় ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়ে যেতে পারে। সো ইনফেকশনের কারণ হচ্ছে stasis of urine in the bladder as well as আমরা যদি ক্যাথেটার দিই, ক্যাথেটার ইজ এ সোর্স অফ ইনফেকশন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো টু প্রিভেন্ট কিডনি ইনজুরি আমরা আমরা রোগীর ইউরিন আউটপুট মনিটর করব। আমরা রোগীর নেফ্রোটক্সিক ড্রাগগুলো, যেমন অ্যামাইনোগ্লাইসাইড গ্রুপের সব ড্রাগ নেফ্রোটক্সিক, এথার সব ড্রাগ নেফ্রোটক্সিক, এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে সাথে সাথে আমি দেখবো ইউরিনারি রিটেনশন বা ইউরিনারি ইনফেকশন হচ্ছে। এখন আমাদের রেসপিরেটরি গেল, কার্ডিওভাস্কুলার গেল, রেনাল গেল। এখন আমরা একটু সিএনএস এ দেখি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি হয়। অপারেশন তো একটা রোগীর উপর প্রচন্ড মানসিক প্রেসার বা সাইকোলজিক্যাল স্ট্রেস যায়। এই জন্য প্রত্যেকটা রোগীর দেখা যাবে অপারেশনের পরে পোস্ট অপারেটিভ ডেলিরিয়াম একটা সিচুয়েশন। এই পোস্ট অপারেটিভ ডেলিরিয়ামটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো দিস আর দা আমি এতক্ষণ যা বললাম, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, ইউরিনারি সিস্টেম, দিস আর দা ভাইটাল। এই তিনটা সিস্টেম যে কোনো অপারেশন রোগীকে আমাকে দেখতে হবে এবং এই স্পেসিফিক সমস্যা আছে অপারেশন রোগী, যেমন ধরো ব্লিডিং হচ্ছে, এটা তো আর কোনো সিস্টেমে পড়বে না। তাহলে জেনারেল কিছু প্রবলেম হয় পোস্ট অপারেটিভ রোগীর, এগুলো কি কি হচ্ছে, ব্লিডিং। ব্লিডিং যে কোনো জায়গায় হতে পারে। আমরা যেখানে অপারেশন করলাম এখানে যদি আমরা অ্যাডিকুয়েট হেমোস্ট্যাসিস না করে হতে পারে। আমরা অপারেশন করার সময় একটা ব্লাড ভেসেল সিল করে আসলাম, ওই সিল যেটা দিয়ে করলাম, যে গিটটা দিলাম গিটটা খুলে যেতে পারে, অথবা কোয়াগুলেশন করে আসলাম, কোয়াগুলেশনটা ডিসলজ হয়ে যেতে পারে, তাতে ব্লিডিং হয়। অথবা আমরা অপারেশন করার সময় রোগীর ব্লাড প্রেশার খুব কম ছিল, হাইপোটেনশন ছিল, তো অত ব্লিডিং দেখা যায়নি। বাট অপারেশনের পর যখন রোগী নরমাল ব্লাড প্রেসারে চলে আসছে, দেয়ার মেবি প্রপিউস ব্লিডিং। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করবো। 2 নাম্বার হচ্ছে ডিবিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস।
জানো তোমরা ডিপ ভেন থ্রম্বোসিস আমাদের একটা হার্ট থাকে চেস্টে, আর গ্যাস্ট্রোনোমিয়াস সোলিয়াস এটা হচ্ছে পেরিফেরাল হার্ট। এখানে গ্যাস্ট্রোনোমিয়াস সোলিয়াক মাসল কন্ট্রাকশন হয়, ব্লাড গুলো উপরের দিকে উঠে এসে ভালভুলার অ্যাকশনে আলটিমেটলি ইনফেরিয়র ভেনা কাভা হয়ে সিস্টেমিক সার্কুলেশনে। এখন একটা রোগীকে যখন আমরা অপারেশন করালাম, তার গ্যাস্ট্রোনোমিয়াস সোলিয়াসের কন্ট্রাকশন নাই, সো ওইসব জায়গায় ব্লাড গুলা স্টেসিস হয়ে যায়। স্টেসিস হয়ে কি হবে, যদি স্টেসিস হয়ে যায় তাহলে ওখানে তোমার ক্লটিং মেকানিজম শুরু হবে এবং আলটিমেটলি দেয়ার উইল বি ডিপ ভেন থ্রম্বোসিস। এই ডিপ ভেন থ্রম্বোস মানে ব্লাডে ওখানে থ্রম্বাস ফর্মেশন হয়ে যাবে। এই থ্রম্বাসটা পরে ডিসলভ হয়ে লাংসে গিয়ে পালমোনারি এম্বোলিজম হয়ে পেশেন্ট মারা যেতে পারে। সো one of the major complications of surgery, particularly যদি আমরা পেলভিক সার্জারি করি, লিম্বের সার্জারি করি এবং 3 থেকে 4 ঘন্টার বেশি থ্রম্বোসিস। টু অ্যাভয়েড দ্য ডিপ ভেন থ্রম্বোসিস আমরা কি করতে পারি, আমরা যে কাজটা হাঁটা চলার সময় করি, মুভমেন্ট করলে গ্যাস্ট্রোনোমিয়াস সোলিয়াস কন্ট্রাকশন হয়, ব্লাড রিটার্ন হয় বেশি। তো আমরা অপারেশনের পরে আমাদের এই ব্যবস্থাগুলো বিশেষ শক্স আছে, যে শক্স তুমি পরিয়ে রাখলে এটা পিরিয়ডিক কম্প্রেশন দিবে গ্যাস্ট্রোনোমিয়াসকে এবং ভেনাস রিটার্ন ভালো হবে। বা আমরা যদি এটা ম্যানেজও করতে না পারি, আমরা রোগীকে অ্যাডভাইস করব to massage the gastronomias and soleus region to make action and extensions of the needed so that contractions of the gastronomias and soleus can between return of blood from lower into the systemic circulation. So আমরা আর্টিফিশিয়াল কনসিকুয়েন্স হচ্ছে এমবোলিজম। এরপর তো ফিভার, অপারেশনের যে কোনো রোগী ফিভার হয়। অপারেশন ফিভার হইতে হলে যে ইনফেকশন হয় তা কিছু পাইরোজা রিলিজ হয়, যে কোনো রোগীর অপারেশনের পরে মাইল্ড রাইজ অফ টেম্পারেচার হতে পারে। ফিভারের মধ্যে আমরা যদি হিসাব করি ফিভারের কারণ কি কি, একটা হচ্ছে অ্যাটালেক্সিস অফ দ্য লাং, লাংটা ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, ফাইব্রোসিস হয়ে যাচ্ছে কি ফিশাল এন্ড ডিপ ওন ইনফেকশন, ইনফেকশন হতে পারে, চেস্ট ইনফেকশন হতে পারে, ইউটিআই হতে পারে, থ্রম্বোফ্লাইবাইটিস হতে পারে। তাহলে আমরা একটা আছি ফিভারের কারণ কি, একটা অপারেশন রোগীর কোনো কিছুই নাই, অপারেশন সাইট ভালো, চলে আসছে, তাহলে আমরা কি কি জিনিস চিন্তা করব, যেহেতু আমরা বলছি লাংস ইনফেকশন চিন্তা করব, এই জায়গায় অপারেশন করছি এখানে ওয়ার্ড ইনফেকশন আছে কিনা চিন্তা করব, তারপরে আমরা রোগীর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা চিন্তা করব, রোগীর থ্রম্বোফ্লাইবাইটিস ডিপ ভেন থ্রম্বোসিসের অপারেশন করলাম সেই জায়গায় অ্যানাস্টোমোসিস কেস, অথবা যেখানে অপারেশন করলাম এখানে কালেকশন হয়ে অ্যাবসেস আছে কিনা, এই জিনিসগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। কাজেই তোমাদের যদি এখন আমরা বলি we just make a short note of post-operative cause of fever, আমার মনে হয় তোমরা সবাই পারা উচিত যে এই ফিভারের এই কয়টা কারণ। তাহলে ফিভারের কারণ আমরা কি করব, লাং ইনভলভ হতে পারে, ফিভারের কারণে হতে পারে কিডনি ইনভলভ, ফিভার হতে পারে ওয়ার্ড ইনফেকশন। এই তিনটা হেডলাইনে ভাগ করি, লাংয়ে অ্যাটালেক্সিস অফ দ্য লাং, আর ওয়ার্ডের মধ্যে সুপারফিশিয়াল এন্ড ডিপ ওয়ার্ড ইনফেকশন, চেস্ট ইনফেকশন, ইউটিআই। আর আমরা যদি ওয়ার্ড হিসাব করি, ওয়ার্ডের মধ্যে কি কি হতে পারে, ওয়ার্ডের মধ্যে হতে পারে অ্যানাস্টোমোসিস কেস, ওয়ার্ডের মধ্যে হতে পারে আমরা যেখানে যে কাজ করছি ওই ক্যাভিটিতে এটা ক্যাভিটি কালেকশন অ্যাক্সেস, এই ব্যাপারগুলো হতে পারে। আবার কিছু কিছু কারণ আছে ফিভারের যেখানে তোমার ইনফেকশন সোর্স থাকবে না, এগুলো হতে পারে যেমন ট্রান্সমিশন রিঅ্যাকশন, ডিপ ভেন থ্রম্বোসিস অথবা ড্রাগ রিঅ্যাকশন, এইসব ক্ষেত্রে ইনফেকশন। এখন আসো আমরা একটু ওন্ডের ব্যাপারটা বলি, ওন্ডে কি হয় এটা একটু আমরা হিসাব করি। ওন্ডের মধ্যে অন ডেহিসেন্স হয়, এখানেই অপারেশন করি ওন্ডের মধ্যে অন ডেহিসেন্স। অন ডেহিসেন্স মানে কি, অন ডেহিসেন্স মানে সুপারফিশিয়াল ডিসরাপশন থেকে একেবারে ডিপ ডিসরাপশন, মানে একটা রোগীর স্কিনে যদি ইনফেকশন হয় সেটা অন ডেহিসেন্স, একটা যদি বাস্ট অ্যাবডোমেনে হয় অল দেয়ার যদি জড়া
সেটা অন ডেহিস। তো অন ডেহিস 60% ক্ষেত্রে হয়ে থাকে। কমনলি আমাদের যদি অ্যাবডোমিনাল অনগুলা ধরে দেখি 5 থেকে 8 দিনের মধ্যেই সাধারণত প্রেজেন্ট করে, এবং এটা বাস্ট অ্যাবডোমেন হলে 7 to 8 পিরিয়ডের দিকে সেরাস ডিসচার্জ হয়। আর এটা আমরা একটু খেয়াল রাখবো। 2 নাম্বার হচ্ছে প্রেসার শো। প্রেসার শো কি রকম? এটা কি আমাদের শুয়ে আছে, আমরা যখন অনেকক্ষণ ধরে শুয়ে থাকি তোমরা দেখবে আমরা শোয়ার পরও ইনভলেন্টারি কিন্তু আমরা পোস্টার চেঞ্জ করি, আমরা জানি না। শুয়ে আছে 5-7 ঘন্টা, তুমি তোমার বাসায় একটা ছোট বাচ্চাকে খেয়াল করো, সে ঘুমিয়ে আছে, বাট 1-2 ঘন্টা পর হয়তো ডান কাত হবে, বাম কাত হবে। কেন? একটা মানুষ যখন শুয়ে থাকি তার ওজন কিন্তু অনেক, তার colloidal osmotic pressure in the arterial end of the capillary is 32 millimeter of mercury. আমাদের বডি প্রেসারটা 32 এর চেয়ে অনেক অনেক বেশি। সো 5-7 মিনিট বা হাফ অ্যান আওয়ার শুয়ে থাকার পর কি হবে, আমাদের যেই দিকে প্রেসার দিয়ে শুইলাম ওই দিক দিয়ে তোমার যেহেতু আমার বডির প্রেসার অনেক বেশি, আর্টেরিয়াল এন্ড অফ দ্য ক্যাপিলারি ব্লক, এই হাইপোক্সিমিয়া তৈরি হবে। সো আমরা কি করি তখন? পোস্টার চেঞ্জ করি। পোস্টার চেঞ্জ করলেই ব্লাড প্রেসারটা আগের মতো চলে আসে, ব্লাড ফ্লোটা আগের মতো চলে আসে। এখানে বেসিক প্যাথোলজি হচ্ছে আর্টেরিয়াল এন্ড অফ দ্য ক্যাপিলারি যে কলয়েডাল অসমোটিক প্রেসার থেকে 32 মিলিমিটার অফ মার্কারি, এটা ব্লক হয়ে যায়। এবং নরমালি যখনই ব্লক হয়ে যায় হাইপোক্সিমিয়া হয় এবং ব্লক হয়ে যায়, তখন ইসচেমিক চেঞ্জ হয়। পেশেন্ট সাবকনশিয়াস মাইন্ডে বুঝতে পারে যে এখানে ব্যথা হচ্ছে, তখন সে পেশেন্ট অটোমেটিক ডান কাত বা বাম কাত বা পোস্টার চেঞ্জ করে। বাট একটা অ্যানেস্থেটিক পেশেন্ট এটা চেঞ্জ নাও করতে পারে, তখন তার হবে কি তার প্রেসার স্ট্রোক। যেসব জায়গায় সে ভাট দিয়ে শুয়ে আছে ওই জায়গায় ইসচেমিয়া হবে, আলটিমেটলি আলসারেশন নেক্রোসিস হবে। তো এইসব বেশি দেখা যাচ্ছে স্ট্রোক পেশেন্টদের বা স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট। এবার আমরা আসি আমরা জানার কমপ্লিকেশন গুলা কিন্তু বলে শেষ করে দিয়েছে, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, ইউরিনারি করে দিয়েছে। এখন কেউ কিছু বলছো? তোমাদের পরে ক্লাস আছে? ক্লাস আছে তোমাদের? আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার 11টায় ব্রেক, তারপরে 11:30 থেকে ক্লাস। তাসমা? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 5 মিনিট সময় বেশি নিব। আমাদের সার্জারি স্পেসিফিক কমপ্লিকেশন হয়। এখন তো আমি যদি জিআইটি সার্জারি করি, প্যারালাইটিক আইলিয়াস। প্যারালাইটিক আইলিয়াস কি? আমি ইন্টেস্টাইন লিংক করলাম, এটা পেরিস্টালসিস মুভমেন্টটা আসতে একটু দেরি হইতে পারে, এটাকে বলা হয় প্যারালাইটিক আইলিয়াস। যদি পেরিস্টালসিস না হয় তাহলে অনলি অ্যাবডোমেনাল ডিসটেনশন হবে এবং ভমিটিং হতে পারে। আবার কি হতে পারে যে অ্যাবডোমেনাল সার্জারি এখানে হ্যান্ডেলিং করলাম, সেখানে ইনফেকশন হতে পারে, দ্যাট ইজ লোকালাইজড ইনফেকশন। অর্থোপেডিক সার্জারিতে কি হয়? পায়ের অপারেশনে সিনড্রোম হতে পারে। কম্পার্টমেন্ট সিনড্রোম কি? তোমরা জানো যে হাত এবং পায়ের মধ্যে ডিপ ফাসা থাকে, ভিতরে যদি অনেক ব্লাড জমা হয় কম্পার্টমেন্টের ভিতরের প্রেসার অনেক বেড়ে যায়। ভিতরের প্রেসার বেড়ে গেলে এখানে ভাস্কুলার সাপ্লাই কম্প্রোমাইজ হয়ে কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। থোরাক্সে যদি আমরা সার্জারি করে থাকি, এখানে হিমোথোরাক্স হয়, এখানে ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা হয়। এর বাইরেও ওভারঅল জেনারেল পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশন হয়, তোমরা জানো এগুলো। নস্টিয়া, ভমিটিং। তাদের নস্টিয়া ভমিটিং হয়, মেলের একটু বেশি হয়, বাট কিছু মানুষ আছে আগের থেকেই ইনভেরিয়েবলি তার নস্টিয়া টেন্ডেন্সি থাকে, তাদের ক্ষেত্রেও হয়। মাইগ্রেন ছিল আগে থেকে, তাদের ক্ষেত্রে হয়। আবার নাইট্রাস অক্সাইড বা ওয়াটার অ্যানেস্থেটিক এজেন্ট গুলো দিয়ে যদি আমরা অ্যানেস্থেসিয়া দেই, ভমিটিং হয়। কাকু রোগীকে অপয়েড বা নাইট্রিক অক্সাইড এইসব জাতীয় ড্রাগ দিল, ভমিটিং হয়। সো ভমিটিং এর একটা ব্যাপার হচ্ছে আগে থেকে ভমিটিং টেন্ডেন্সি থাকে, অথবা
অপারেশনের সময় আমরা যে ড্রাগগুলো দিলাম এইসব ড্রাগসের কারণে ভমিটিং হইতে পারে। এখন আসো আরেকটা কমপ্লিকেশন হয় হাইপোথার্মিয়া এন্ড সিভিয়ারিটি। কেন? আমরা যেসব রোগীকে অ্যানেস্থেসিয়া দিচ্ছি এগুলো তার রেগুলেটরি কন্ট্রোলটা লস হয়ে যায়, এক্সপোজার টু স্কিন অর্গান কোল্ড এনভায়রনমেন্ট। আমরা রোগীকে তো এক্সপোজই করি, আমি রোগীকে অ্যানেস্থেসিয়া দিচ্ছি, অ্যানেস্থেসিয়া দেওয়ার ফলে আমার বডি যে থার্মো রেগুলেটরি কন্ট্রোল ছিল এটা লস হয়ে গেল, এবং পেশেন্ট যখন কোল্ড এনভায়রনমেন্টে এক্সপোজার হয়ে যায় তখন টেম্পারেচার ঠিক রাখার জন্য পেশেন্ট সিভিয়ারিং। মোরওভার আমরা রোগীকে যখন অ্যান্টিসেপটিক ওয়াশ দিই এগুলা বডি টেম্পারেচার চেয়ে অনেক কম, রোগীকে আইভি ফ্লুইড দিচ্ছি এগুলা বডি টেম্পারেচার অনেক কম। তো এই কিছু ফ্যাক্টর আছে যেগুলো কোল্ড করে হচ্ছে, তাহলে কি বলবো তারপর রেগুলেটরি সেন্টারটা লস হয়ে যায়, রোগী কোল্ড এনভায়রনমেন্ট এক্সপোজার হচ্ছে, রোগীকে আমরা অ্যান্টিসেপটিক ওয়াশ দিচ্ছি সেটাও কোল্ড এনভায়রনমেন্ট, রোগীকে আমরা আইভি ফ্লুইড দিচ্ছি সেটাও কোল্ড। এই সব ফ্যাক্টর মিলে কি করে যখন কোল্ড হয় বডি টেম্পারেচার মেইনটেইন করার জন্য পেশেন্টের শিভারিং হয়, এবং শিভারিং হলে কি হবে ইমব্যালেন্স অক্সিজেন সাপ্লাই এন্ড ডিমান্ড। তখন যখন শিভারিং হয় তখন অক্সিজেন সাপ্লাই কমে যাবে ডিমান্ডের চেয়ে, পেশেন্টের একদম তখন কোয়াগুলেটেড স্টেট ডেভেলপ করবে, পেশেন্টের ইমিউন ফাংশন কমে যাবে, আলটিমেটলি অন ইনফেকশন হবে, ডেহিসেন্স হবে, লিকেজ। সো শিভারিং এর ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে শিভারিং হয় পেশেন্টের অক্সিজেন সাপ্লাই কমে যায় এবং রোগীর হাইপোকোয়াগুলেট হয় এবং রোগীর ইমিউন ফাংশন লস হয়ে ওন ইনফেকশন হয়, ওন ডেহিসেন্স হয়। এবং এই ক্ষেত্রে যখনই শিভারিং হয় হাইপোথার্মিয়া হয় আমরা কিন্তু রোগীকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেই বা রুম টেম্পারেচার দিয়ে দেই। আরেকটা সমস্যা হয় পোস্ট অপারেটিভ রোগীদের যাদের ড্রেন দেয়া হয়, এই ড্রেন ইজ মেবি দ্য সোর্স অফ ইনফেকশন। যাদের ড্রেন দেয়া হয় অন ক্লোজ করার পরে যে এক্সোডেট বা ব্লাড থাকে এগুলা বের করে আনা। এবার আমরা অন কি কি করব? অন আমরা যখন ক্লোজ করব তখন আমরা একটু দেখব অন্ডের মধ্যে কোনো এক্সোডেট জমা হচ্ছে কিনা। আমরা অন্ডের মধ্যে বিশাল একটা ক্যাভিটি স্কিনটা ক্লোজ করতে দিতে তা না, ডেড স্পেস ক্লোজ করতে হবে, নন ক্লোজ করে 48 ঘন্টার দুই পাশে স্কিন বা স্ট্রাকচার এসে জোড়া লাগে একটা পিস তৈরি করে। সো এই হচ্ছে পোস্ট অপারেটিভ তোমার যত কমপ্লিকেশন আছে আমরা শেষ করে দিব। শেষ করে দেওয়ার আগে আমরা একটা পোস্ট অপারেটিভ, তোমরা আল্লাহ যদি পাস করে তোমাদেরকে সবার একটা পোস্ট অপারেটিভ অর্ডার লিখতে হবে, তাই না? পোস্ট অপারেটিভ রোগী এই পোস্ট অপারেটিভ একটা অর্ডার কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি। পোস্ট অপারেটিভ অর্ডার কিভাবে লিখতে হয়। পোস্ট অপারেটিভ অর্ডার লেখার জন্য আমাকে প্রথমেই লিখে লাভ কি, একটা পোস্ট অপারেটিভ অর্ডার লেখা মানে সব রোগীর একটা বিশাল হিস্ট্রি লাগবে, রোগীর অপারেশনটা কখন শুরু হলো কখন শেষ হলো এই জিনিসটা লাগবে, আমার রোগীর অপারেশনটা কি রুটিন সার্জারি করলাম না ইমার্জেন্সি, কারণ একটা ইমার্জেন্সি সার্জারি অনেক কমপ্লিকেশন হতে পারে, রোগীর অপারেশনটা কোথায় হয়েছিল, অপারেশনের সময় রোগীর পজিশনটা কোথায় ছিল, এই জিনিসগুলা আমাদের লাগতে হবে। এবং খাতায় আমাদের লিখতে হবে একটা অপারেশন নোটে কি কি লিখতে হবে, নেম অফ অপারেশন, ইন্ডিকেশন অফ অপারেশন, অ্যানেস্থেসিয়া কি দিব, সার্জনের নাম কি, এইস্টেনের নাম কি, অ্যানেস্থেটিক্সের নাম কি, অথবা আমি অপারেশন করার পর যে স্যাম্পলটা নিয়েছি ওই স্যাম্পলটা বায়োপসিতে পাঠিয়েছি। সো অল দিস থিংস শুড বি noted in the top of the operation sheet. এবার আমরা প্রথমে বললাম রোগী সব পার্টিকুলারস, তারপর বললাম কি অপারেশন করলাম, কে করেছে, কি পজিশনে করেছে, তারপরে বললাম ওই অপারেশন করতে গিয়ে আমরা কি ইনসিশন দিয়েছিলাম এবং ইনসিশনের ফাইন্ডিং কি ছিল, ভিতরে গিয়ে ফাইন্ডিং কি ছিল, আমরা কি প্রসিডিউর করছি, তারপরে হচ্ছে আমরা ওনটা কিভাবে ক্লোজ করছি, আমরা কোন অ্যানাস্টোমোসিস করলাম কিনা,
এবং আমরা পার অপারেটিভ কোনো কমপ্লিকেশন হলো কিনা এবং পার অপারেটিভ আমাদের ব্লাড লেগেছে কিনা এই জিনিসটা আমাদের একটু দিতে হবে। এটা একটা পোস্ট অপারেটিভ অর্ডার, দরকার নেই আমাদের। পোস্ট অপারেটিভ অর্ডারে কিছু ইনস্ট্রাকশন থাকতে হবে। পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশনে কি, আমরা রোগীটাকে কতক্ষণ পর পর দেখবো, আমরা রোগীর কমপ্লিকেশন কি আছে এটা দেখবো, আর নরমাল টাইমলাইন রিকভারি হইতে কতক্ষণ লাগবে এটা একটু লিখে রাখতে হবে। এবং রোগীর ডিসচার্জের সময় আমরা বলে দিব তোমার ফলো আপ। একটা তুমি ক্যান্সার রোগীর ডিসচার্জ করছো, তাহলে তাকে ডেফিনেটলি অ্যাডভাইস করবে তুমি কেমোথেরাপি দিবে। একটা অন্য যে কোনো রোগী দেয়ার মেবি ফলো আপ প্রটোকল। রোগীটা হয়তো 1 সপ্তাহ পরে আসবে স্টেজ করার জন্য, 3 সপ্তাহ পরে একটা ফলো আপ আসবে। সো পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশনে তোমার একটা ফলো আপ প্রটোকল লিখে দিতে হবে। আমরা পোস্ট অপারেটিভ একটা অর্ডারে কি দেই, যেসব রোগী মুখে খাওয়া দিতে পারবো না তাদেরকে লিখে দিই নাথিং পার অপারেটলি, হয়তো 6 ঘন্টা 4 ঘন্টা, যে এটার সার্জারি হইলে 24 বা 48 ঘন্টা, এটা বলে দিব। যেহেতু নাথিং বা মাউথ রাখবো, আমরা আইভি ফ্লুইড দিব। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আইভি ফ্লুইড দিব আমরা ডেক্সট্রোজ কন্টেইনিং ফ্লুইড। ডেক্সট্রোজ কন্টেইনিং ফ্লুইড কেন দিব, আমরা যেহেতু অপারেশন করি আমরা নরমাল স্যালাইন বা হার্ট সলিউশন কম দিব। তো আমরা অপারেশন করার সময় অনেকগুলা মাসেল কাট ডাউন করলাম। তোমরা জানো মাসেল যখন কাট করি মাসেলের ভিতর থেকে পটাশিয়াম রক্তের মধ্যে চলে আসে। তো পটাশিয়াম কন্টেইনিং ফ্লুইড আমরা অ্যাভয়েড করে ডেক্সট্রোজিন অ্যাকুয়া দিব, নরমাল স্যালাইনটা মেইনটেইন করব। তারপর ডেফিনেটলি যদি প্রয়োজন মনে হয় অ্যান্টিবায়োটিক দিব। রোগীর যদি ব্যথা থাকে আমরা পেইন জন্য ট্রিটমেন্ট দিব। রোগীর যদি বমি থাকে অ্যান্টিএমেটিক দিব। রোগীর যদি আলসারেশন থাকে এনএসআইডি সাথে অ্যান্টি আলসারেট দিতে হবে। তারপরে আমি অর্ডারের মধ্যে রোগীর পালস, প্রেসার, অ্যানিমিয়া, রেসপিরেটরি, ইউরিন আউটপুট, ডিহাইড্রেশন, এডিমা, এইসব ফলো আপ গুলো আমরা করব। সো এই দিস ইজ দ্য পোস্ট অপারেটিভ পেশেন্ট। আমার মনে হয় আমরা শেষ করেছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার